প্রিয় দর্শক, ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগরে আমি শাহরিয়ার সবুজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ব্যস্ত জীবনে, ব্যস্ততার মাঝে প্রতিনিয়ত মানুষ যেন আটকা পড়ে যাচ্ছে মাকড়সার জালের মতো। জীবনে সফল হওয়ার আশায় নিজেকেই হারিয়ে ফেলছে স্বাভাবিক জীবন থেকে। অর্থ উপার্জন আর ক্যারিয়ারের সফলতার জন্য প্রতিনিয়ত ছুটে চলছে যন্ত্র মানবের মতো। এই যান্ত্রিক জীবনের নানান জটিলতার মাঝে একটু বিনোদন দিতে আপনাদের জন্য আজকে আমাদের এই আয়োজন। আমাদের আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঝিনাইদহের একজন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমি এবং ভোর ঝিনাইদহের শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ক প্রশিক্ষক অজয় দাস স্যারকে। আমাদের আজকে এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ঝিনাইদহ টিভিকে আমি সাথে অভ্যর্থনা জানাচ্ছি আমাকে এভাবে হঠাৎ আমন্ত্রণ জানানোর জন্য আর এই অনুষ্ঠানে গান করবার সুযোগ দেওয়ার জন্য। যে আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার সাথে অনেক গল্প করব। আপনাদের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আমরা পেয়েছি আজকে, তো গল্প এবং গানে আমরা আজকের এই সময়টা উপভোগ করব। তো আমরা প্রথমেই গানে চলে যাব। আমরা প্রথমে আপনার কাছ থেকে কোন গানটি শুনবো? প্রথমে গানটা করার আগে সামান্য একটু কথা বলতে হয়। জি, আমার গুরুজি মানবেন্দ্র মুখোপাধ্যায়, কলকাতা নিবাসী, প্রয়াত। জি, ওনার কাছে আমার কিছু শেখার সৌভাগ্য হয়েছিল। আমি তার একটি গান দিয়ে, তার অনেকগুলো গান করব, তার গানগুলোই বেশি থাকবে। জি জি, তো তার গান দিয়েই আমি অনুষ্ঠান শুরু করব। জি ঠিক আছে। কত আশা নিয়ে তুমি এসেছিলে। কত আশা নিয়ে তুমি এসেছিলে। সবাই কত আশা আকাঙ্ক্ষা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, ফের অনেক কিছু আশা করে। কজনের আশা পূর্ণাঙ্গ হয়, কজন আশা ফুলফিল করে তারা এই পৃথিবী থেকে শেষ বিদায় নিতে পারে। তাই কত আশা নিয়ে তুমি এসেছিলে, কত আশা নিয়ে তুমি এসেছিলে, কত ভালোবেসে তোমারই হলাম, কেন তবু হারাতে হলো, সাথে যেতে যেতে পিছে রয়ে গেলাম। কত আশা নিয়ে তুমি এসেছিলে। দুটি চোখে ভরানো সোনার
গান শেখা কার কাছ থেকে, এবং কবে থেকে আপনার গানের প্রতি এই ভালোবাসাটা? সে এক অদ্ভুত, যা জীবনে অনেকেরই সৌভাগ্য হয়তো হয়নি বা হবে না। আমার তখন 1.5 বছর কি 2 বছর বয়স। আচ্ছা। আমার দিদিমা, দ্যাট ইজ নানি, আমি মামা বাড়ি থাকতাম। আমার দিদিমার কণ্ঠ অপূর্ব কণ্ঠ ছিল, এবং আমার মাতৃকুল মানে মামা বাড়ি, মামা বড় মামা বড় গায়ক। সে যুগে, এটা হলো 1960 সালের কথা, আচ্ছা 58 কি 60, আচ্ছা আচ্ছা। এরকম। তখন যাত্রার বিরাট প্রভাব। যাত্রা জি জি যে ওই যে অপর্ণা বিশ্বাস না অপু বিশ্বাস ঢাকায় আছে না, যার বাবার নাম অমলেন্দু বিশ্বাস। আচ্ছা আচ্ছা। অমলেন্দু বিশ্বাস, তুষার দাশগুপ্ত, এদেরকে নিয়ে একটা দল ছিল বাসন্তী অপেরা, নাম করা সে যুগে। যেমন কলকাতায় ছিল নট্য কোম্পানি, জি জি তেমনি বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তান, জি জি পাকিস্তান এমন পূর্ব পাকিস্তান তখন ছিল বাসন্তী অপেরা। তো সেই অপেরা পার্টির যাত্রা গানের বিবেকের গানের চান্স পেয়েছিল আমার বাবা। আচ্ছা তা বিবেকের গান মানে আমার শোনা, আমার গুরুদেব মানবেন্দ্র মুখার্জি, উনিও নাকি নট্য কোম্পানিতে কোনো এক সময় বিবেকের গানও করেছেন। আচ্ছা। মানে যাত্রা দলের বিবেকের গান মানে যেন তেন গলা না, অনেক ভয়েস থাকতে হয়, ভয়েসের রাজা হতে হয়। জি জি তা আমার মামা সেই রকম একজন কণ্ঠের অধিকারী। জি তা আমার সেই মাতৃকুলের রক্ত তো আমার গায়ে কিছুটা জি অবশ্যই আছে বলে আমাদের বিশ্বাস। তো যাই হোক, দিদিমার কাছে থাকতাম। উনি আবার ওই দিদিমা আমার শুয়ে শুয়ে গান শেখাতো। আচ্ছা তখন তো বুঝি না, হিন্দি টিন্দি সমস্ত কিছু বুঝি না। তো জব সে বললাম ঘরে আয়ে, জিয়ারা আমার তো উচ্চারণ হয় না হিন্দি ভালো। হ্যাঁ, জব সে বললাম ঘরে আয়ে, জিয়ারা মুসল মুসল গায়ে, কিংবা হাই তেরি নাই নামে সেরি মোরা সুরা হাজিয়া, এরকম কি কি গান টান তখন শিখাতো। হ্যাঁ, দিদিমা ওই আমার প্রথম। তখন আমি ওই রকম কিছু কিছু হিন্দি বা বাংলা কিছু গান আমার দিদিমার কাছ থেকে শিখে টিকে তখন ক্লাস থ্রিতে উঠলাম। ওই সময় আমার স্থানীয় খড়িখালি নিবাসী, উনি মারা গেছেন 1 বছর হলো, প্রখ্যাত শিল্পী বিশ্বনাথ ভট্টাচার্য, উনি আমার প্রথম গুরু। উনি আমার মামার বন্ধু ছিলেন। উনি যাত্রা দলের গান শোনার জন্য উনি মামা বাড়ি গেছেন। তো উনি তখন আমার মামা বলছে, বিশ্বনাথ দা, এ দেখেন আমার ভাগ্নে গান শোনো। তখন আমাকে বললো যে গান করতে। তখন আমি একটা গান শোনালাম। গান শুনে যখন আমার মাস্টারমশাই বললো, মানে বড় অদ্ভুত ব্যাপার, আমার জন্ম এমন একটা জায়গায় যে রাস্তার পূব পাশে আমাদের গ্রাম, পশ্চিম পাশে আমার বাড়ি, আর রাস্তার পূব পাশে আমার অতীতে প্রথম গুরু হলো বিশ্বনাথ ভট্টাচার্য, তার বাড়ি। উনি বললেন যে এ আমারও অমুক দাদার ছেলে না? হ্যাঁ। এই তুই কালকে সকাল থেকে কালকে বাড়ি যাবি, বাড়ি যেয়ে তুই কালকে সকালে আমার বাড়ি যাবি। ওই আমার শুরু হলো, মানে উস্তাদের কাছে প্রথম শেখা শুরু। এটা 1958 বা 59 সালের কথা, কি 57, 58, 59 এরকম সময়ের কথা। পরবর্তীতে ওই শুরু হলো। তারপরে আস্তে আস্তে তো SSC পাস করলাম, করার পরে শিক্ষা বিভিন্ন রকমের, যেমন কুষ্টিয়ার রবিবাবু ছিলেন, উনি উস্তাঙ্গ সঙ্গীতের উস্তাদ, প্রখ্যাত উস্তাদ। মাগুরার ভোলাবাবু, যশোরের মুশারফ হোসেন মিয়া, এদের কাছ থেকে আমার উস্তাঙ্গ সঙ্গীতের তালিম আমি নিয়েছি। পরবর্তীতে পরবর্তী ধাপ পরে বলি। ঠিক আছে, যে আমরা শুনলাম আপনার কথা, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে আপনার জীবনের ইতিহাসগুলো। তো আমরা পরবর্তীতে গানে যাব। আমাদের রিকোয়েস্ট আছে আপনার কাছ থেকে মান্নাদের একটি গান শোনার। মান্নাদকে আমি অত্যন্ত ভক্তি করি, উনি গুরু, নমস্কার, তাকে প্রণাম জানাই। উনি মান্নাদে না থাকলে, ওনার যদি জন্ম না হতো, আধুনিক গানের প্রবর্তন হয়তো এত ব্যাপকভাবে হতো না। আধুনিক গান, উনি যা আধুনিক গান যা দিয়ে গেছেন, যা আমরা যারা শিল্পী আছি, আমাদের কিছু করে খাওয়া লাগবে না। ওনার গানগুলো গেয়েই আমরা পেটের ভাত আমরা জোগাড় করতে পারবো।
জি। উনার গানগুলো উনি যা দিয়ে গেছেন। যাই হোক, ওনার এই গানটা আমার খুব পছন্দ। ঠিক আছে। গানটা একটি সিনেমার গান, সিনেমাটার কথা মনে নাই কি বই। গানের কথা শুনলে বোঝা যাবে কে গাইব। বেহাগ, বেহাগ একটি রাগের নাম, তাই বলছে কি গাইব, দর্শকদের বলছে কি গাইব। বেহাগ, তখন বেহাগের আলাপ ধরছে। না, বসন্ত গায়, বেহাগেও তাই তার মেজাজ আসলো না। উত্তম কুমার বসন্তটাকেও তার মেজাজ আসলো না। দূর ইমন গায়, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাত ধরে চলো চলে যাই,
খুব সুন্দর একটি গান শোনাও আমরা আমরা পরবর্তী গান শুনবো। তার আগে আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই দীর্ঘ সঙ্গীত জীবনে আপনার সব থেকে বড় অর্জন কোনটি বলে মনে করেন আপনি? বড় অর্জন বলতে আমি মনে করি আমার কিছু সামান্য কিছু সৃষ্টি। আমি মানুষ, ছোট গ্রামে আমার জন্ম, আমার বাবা চাষি। তো চাষির ঘরে জন্মগ্রহণ করে আমি যে মোটামুটি তা 50-60 জন ছেলে মেয়ে এদেরকে কিছু অল্প কিছু শিক্ষা দিতে পেরেছি, যার ফলাফল আমাদের দেশে প্রত্যেক বছরে জাতীয় শিশু পুরস্কার হয়, শিক্ষা সপ্তাহ হয়। তা প্রত্যেক বছরই শাস্ত্রীয় সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত। আমার সাথে পাশে যে মেয়েটা হারমোনিয়াম ফলো করছে, আমার সহযোগী, আমার অনেক কাছের একটি ছাত্রী। ও তো 11 বার প্রথম হয়েছে জাতীয় শিশু পুরস্কার, হোল বাংলাদেশ। একবারও চ্যাম্পিয়ন হলো। চ্যাম্পিয়ন অর্থ 3টে সাবজেক্টে ফার্স্ট হতে হয়, অথবা 3টে সাবজেক্টে পরে 2টোই ফার্স্ট, একটা সেকেন্ড, কি একটাই ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড, এরকম 3টেই কিছু না কিছু অংশগ্রহণ থাকতে হবে। কিন্তু এমনই ভাগ্য আমার, আমি তখন চ্যাম্পিয়ন কাকে বলে আমি জানতামই না, বুঝতামই না, এর অর্থই বুঝতাম না। এই মেয়েটাই আমাকে চ্যাম্পিয়নের অর্থ শিখালো, যে 3টেতে ফার্স্ট হলে বা 2টোই ফার্স্ট হলে, একটা সেকেন্ড হলে, মানে 3টেই কিছু অংশগ্রহণ থাকলে, ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে কোনো অংশগ্রহণ, কোনো প্লেস থাকলেই তাকে চ্যাম্পিয়ন বলা হয়। তেমনই ভাগ্য আমার। আমি সেই 85 থেকে আমি কিন্তু এই শাস্ত্রীয় সঙ্গীতে ছাত্রীদের প্রথম অর্জন করাতে সক্ষম হয়েছি। 85 সাল থেকে এই পর্যন্ত। তো মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে কোনো বছর মিস যায়নি, প্রত্যেক বছর কিছু না কিছু আমি পেয়েছি। এবং জেলার জন্য এটা একটা বিরাট, অবশ্যই আমি মনে করি। এবং জেলা কেন, এটা আমি সবচেয়ে মনে করি আমি আমার নিজের এই যে তুমি বললে আপনার অর্জন কি, তো বড় অর্জন আমি গান করে তেমন কিছু কি করেছি না করেছি ওইটা নিয়ে ভাবি না। আমি ভাবি আমি যে কিছু সৃষ্টি করেছি, আমি যে কিছু ছেলেমেয়ে তৈরি করেছি বা করছি বা করতে পারছি এখনো, এইটাই আমার বিরাট। মানে শিষ্যের সাফল্যই কিন্তু গুরু সব থেকে বড় হওয়া, এবং সেটা আপনার আছে। এইটাই যে আপনার ঝুলিতে আরো সাফল্য যোগ হোক, এটা আমরা কামনা করি। এই যে কি আনন্দ! তাই আমি আমার এই প্রোগ্রামটা, তোমাদের এই প্রোগ্রামের ব্যাপারে আজ প্রায় 1 মাস আগে থেকে আমার এই যে ওই মেয়েটার বাবা আজাদ, সে আমার ছোট ভাইয়ের মতো, আমার ভক্ত। বর্তমানে সে আমার, আমি চলতে পারি না, আমার এই বয়স প্রায় 72 ধরল। এখন তো একা একা চলতে পারে না, মাথায় কাজ করে না, যেটা করতে যাই সেটা হয় না, অনেক সময় ভুল ভাল ভেবে ফেলি। আমি তারপরে অনেকটাই দায়িত্ব দিয়ে দিয়েছি, তুমি আমাকে গাইড করো। তো ও তাকে তার পা দুটো বড় হলে আমি পায়ে ধরতাম যে আমাকে মাফ করে দাও, আমাকে দেওয়ার গান করিও না। তার গান যথেষ্ট করেছি, ভালো হোক খারাপ হোক গান করেছি, তা আর গান করার শখ আর নাই। ওর হাত এড়াতে পারলাম না, তাই আশা। যে আমরা ধন্যবাদ জানাই, আপনার মতো একজন শিল্পীকে আমরা পেয়েছি। তো আমরা গানে চলে যাব। পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা কোন গানটি শুনছি? ওই আরেকটা গান করবো, মানববন্ধন মুখোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
গোলাপে কাটা বলে গোলাপে কাটা বলে, সরি গানটি মান্না দে। গোলাপে কাটা বলে কেউ কি গোলাপ তোলে না। গোলাপে কাটা বলে কেউ কি গোলাপ তোলে না। নদী রয়েছে বলে, নদী রয়েছে বলে, নদী রয়েছে বলে ঝুলনো দোলাকি দোলে না, দোলে না। গোলাপে কাটা বলে কেউ কি গোলাপ তোলে না। কাটা বলে কেউ বলে না। আগুন লাগালে দিতে হয় সে আলো, মরণ না হলে কেউ বাসে কি ভালো। আগুন লাগালে দিতে হয় সে আলো, মরণ না হলে কেউ বাসে কি ভালো। ব্যথার পরে ব্যথা পরে, ব্যথার পরে ব্যথা দিয়ে যে খেলায় খেলো কাটা বলে কেউ
দারুণ লাগলো গানটি। আশা করি দর্শকদেরও ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগর। আমরা গান শুনবো, কিন্তু নেব ছোট্ট একটি বিরতি। ফিরে আসি বিরতির পর, সাথে থাকবে। ঝিনাইদহের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজে 2021 সেশনে ভর্তি ফর্ম বিতরণ চলছে। যে সকল শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে: তৃতীয় শ্রেণীতে 2টি সেকশনে 40 জন করে 80 জন, চতুর্থ শ্রেণীতে বালক বালিকা 34 জন, পঞ্চম শ্রেণীতে বালক বালিকা 20 জন, ষষ্ঠ শ্রেণীতে বালক বালিকা 40 জন ও সপ্তম শ্রেণীতে বালক বালিকা 20 জন। মোবাইল 017744 656633। আপনার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজের পথ চলায় আমাদের সঙ্গী হতে আপনাদের জানাই স্বাগত। শুরুতে সুযত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি বলে। এই স্লোগানকে সামনে রেখে মর্নিং বেল চিলড্রেন একাডেমি ঝিনাইদহের যাত্রা শুরু। শুধুমাত্র প্লে হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সরকার কর্তৃক অনুমোদিত বিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত। বাংলা মাধ্যমে পরিচালিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3 শতাধিক। সুসজ্জিত ক্লাসরুম ও সুবিস্তৃত ক্যাম্পাস, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয়। আমরা মনে করি গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগর। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন অজয় দাস স্যার। স্যার, আমরা বিরতির পর ফিরে এলাম। আমাদের সময় সংক্ষেপ, তো আমরা সরাসরি গানে চলে যাব। আমরা জানি যে আপনি বাংলাদেশ টেলিভিশনের নজরুল সঙ্গীতের ক শ্রেণীভুক্ত একজন শিল্পী। তো পরবর্তীতে আপনার কাছে আমাদের একটি নজরুল সঙ্গীতের রিকোয়েস্ট আছে, মোর প্রিয়া হবে এই গানটি। হ্যাঁ, নজরুল গীতি টেলিভিশন নয়, আমি রেডিওতেও নজরুল গীতি, আধুনিক পল্লী গীতি, জি জি, এগুলো রেডিওতে আমি গিয়ে থাকি। তো টেলিভিশনে শুধুমাত্র নজরুল গীতি জি গাই। একটা গান জি জি। খুব স্লো। রানী দেব খোপায় মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় দোলাম তৃতীয়া তিথি হবে এসরানি দেব
লাল রং ছাড়ি আলতা পরাবো পায়। আমারও গানের সাধ সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। আমারও গানের সাধ সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমারে ঘিরিয়া গাহিবে কবিতার বলবো দেব হবে এই গানগুলো আসলে কখনোই পুরনো হবে না। আর আপনার কণ্ঠেও গানটি দারুণ লাগলো, আশা করি দর্শকদেরও ভালো লাগছে। তো আমরা আর সময় ক্ষেপণ করবো না, আমরা গান শুনবো। এবার আরেকটি নতুন রীতি গাই, এটি একটু লোকগীতি, লোকসঙ্গীত, জি। লোকসঙ্গীত। ঠিক আছে। সাত ভাই চম্পা জাগরে পারুন তোদের ডাকে ওরে আরে কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার সাথে সাথে ভাই চম্পা জাগো। বাহ তোরা সবুজ পাতার সাথে সাথে ভাই চম্পা জাগো। কি জাদু করিল তোদের বিদেশি সৎ মায়ে রাজার দুনাম তুমি আছি আধার কানন ছে আইরে করিবে মাকে ওরে আরে কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার সাথে সাথে ভাই চম্পা জাগো। তোদের পরশমণি
এই বিষয়টি নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে, আমরা দেখেছি। আপনার গান শুনে আমরা মনে হলো যে পুরো সিনেমাটাই আমাদের চোখের সামনে ভেসে উঠলো। আর শিল্পীরা এটা পারেন বলেই কিন্তু তাদেরকে আসলে শিল্পী বলা হয়। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা, শেষের গানটি, জি, যে গানটি করব এই কথাটা না বললেই নয়। কিছুদিন আগে একটা দুঃখজনক, একটা চরম দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল। আমারই ছোট ভাই সাজিদুল করিম বাবু স্টেডিয়াম পাড়ায় বাড়ি, জি, মারা গেল ব্লক। তাকে স্মরণ করে, তার স্মরণে একটি গান, এই গান। জি, ঠিক আছে। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন কিছু নয়। কেন আরো ভালো বেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালো বেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি।
বেশে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না গো তোমার প্রাণের সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তবুয়ে মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে। তবুয়ে মাধবী রাতে আমায় মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে। তারায় দিনটাটুকু দেখে না আমার, তারায় দিনটাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো। বলে তুমি তো আমায় ভালোবেসেছো। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালো বেসে যেতে পারে না হৃদয়, কত যে তোমায় ভালোবেসেছি। তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালো বেসে যেতে পারে না হৃদয়, কত যে তোমায় ভালোবেসেছি। খুব ভালো লাগলো গানটি। অন্যান্য গানের মতোই এই গানটি খুবই ভালো ছিল। আমরা আজকে আপনার সাথে অনেক সুন্দর একটি সময় কাটালাম। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমিও এই সাথে এই যে শেষ গানটি, এই গানটি গাওয়ার আমার একান্তই লোক, আর বেশি লোক যে কথা আগে বললাম, আমার একটা প্রিয় ভাই, সে 1 মাসও হয়নি, কতদিন হবে, 20 দিন মতো, হ্যাঁ মাসখানিক হল, হঠাৎ ভাবেই তার কোনো রোগ ছিল না, কোনো ব্যাধি ছিল না, এত সুন্দর তার শরীর স্বাস্থ্য। তার জন্যই আপনাদের দর্শক যারা আমার গান শুনছেন তাদের সবার কাছে আমার অনুরোধ, তার আত্মা যাতে করে শান্তিতে থাকে সেই কামনা করে আজকে আমার অনুষ্ঠান শেষ করছি। আপনাকেও ঝিনাইদহ টিভি পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগর। বিদায়ের পালা, তবে বিদায় নেওয়ার আগে বলতে চাই, পৃথিবীর মানুষ আজ বিক্ষুব্ধ। বাইরে যতই সফলতার অহংকার থাকুক, মনের গভীরে মানুষ আজ দেউলিয়া, দিশেহারা। যে কোনো দিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে অশান্তি, ক্রোধ, অন্যায়, অবিচার আর হাহাকারের হৃদয় বিদারী বর্ণনা। স্বার্থপরতা আর আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা আমাদেরকে আজ এই সর্বনাশের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে।
আসুন আমরা স্বার্থপরতা ত্যাগ করে কিছুটা হলেও মানব কল্যাণের জন্য কাজ করি। সকলকে মানবিক হওয়ার আহ্বান রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।